ওয়েলকাম টু দোলাস অডিও বুক। আজকের পর্বে শোনাব ল্যামুয়েল গালিভারের লেখা একটি কিশোর উপন্যাসের গল্প, দ্য গালিভার্স ট্রাভেলস। গালিভার্স ট্রাভেলস এই বইটি মোট 4টি খণ্ডে বিভক্ত। আজ শোনাতে চলেছি গালিভার্স ট্রাভেলসের প্রথম খণ্ড, দ্য ভয়েস টু লিলিপুট, অর্থাৎ লিলিপুটের দেশে গালিভারের সঙ্গে কি কি ঘটেছিল। চলুন শুরু করা যাক। লেখক তার নিজের এবং তার পরিবারের কিছু ইতিহাস দিচ্ছেন। ভ্রমণে তার আগ্রহ, জাহাজডুবি, প্রাণ বাঁচাতে সাঁতার কাটা, নিরাপদ তীরে পৌঁছলেন, কিন্তু দেশটা হলো লিলিপুটদের। বন্দী হলেন লিলিপুটরা, তাদের দেশে লেখককে নিয়ে গেলেন। নটিংহ্যামশায়ারে আমার বাবার ছোট একটা জমিদারি ছিল। আমি হলাম বাবার 5 ছেলের মধ্যে তৃতীয়। আমার বয়স যখন 14, তখন বাবা আমাকে ক্যামব্রিজে এমানুয়েল কলেজে পাঠালেন। সেখানে আমি 3 বছর ছিলাম এবং বেশ মন দিয়েই লেখাপড়া করছিলাম। কিন্তু কলেজে পড়ার আমার যে খরচ বাবার আয়ের তুলনায় বেশি ছিল। অতএব আমার পড়া বন্ধ হলো এবং আমাকে সাধ্য হয়েই লন্ডনের বিখ্যাত সার্জন মিস্টার জেমস বেটসের কাছে শিক্ষানবিশ কাজ নিতে হলো। মিস্টার বেটসের কাছে আমি 4 বছর ছিলাম। বাবা আমাকে মাঝে মাঝে কিছু টাকা পাঠাতেন। আমি সেই টাকায় জাহাজ চালানোর বিদ্যা এবং দেশ ভ্রমণে কাজে লাগতে পারে গণিতের সেই সব তথ্য শিখতে লাগলাম। কেননা আমি বিশ্বাস করতাম যে সমুদ্রযাত্রায় কোনো না কোনো সময়ে আমার ভাগ্য ফিরবে। মিস্টার বেটসের কাজ ছেড়ে আমি বাবার কাছে ফিরে এলাম। বাবা এবং জন কাকা এবং কয়েকজন আত্মীয়ের কাছ থেকে আমি 40 পাউন্ড সংগ্রহ করলাম আর বছরে 30 পাউন্ডের প্রতিশ্রুতি পেলাম। আমার উদ্দেশ্য, আমি লাইডেন যাব। সেখানে আমার খরচ চালাতে হবে। লাইডেনে 2 বছর 7 মাস ধরে আমি ফিজিক্স পড়লাম। দীর্ঘ সমুদ্রযাত্রায় এ বিদ্যা খুবই প্রয়োজনীয়। লাইডেন থেকে ফিরে আসার পর আমার কল্যাণকামী মনিব মিস্টার বেটস আমাকে ক্যাপ্টেন আব্রাহাম প্যানেলের কাছে পাঠালেন। তিনি সোয়ালো জাহাজের কমান্ডার। জাহাজের সার্জন পদটি খালি ছিল। মিস্টার বেটস অনুমোদন করায় আমি চাকরিটি পেলাম। ওই জাহাজে আমি ছিলাম 3.5 বছর। এই সময়ের মধ্যে লেভান্ট এবং আরও কয়েকটি বন্দরে বা দেশে যাওয়া আসা করলাম। দেশে ফিরে স্থির করলাম লন্ডনে বসবাস করব। আমার মনিব মিস্টার বেটস আমাকে উৎসাহ দিলেন এবং তার মারফত আমি কয়েকজন রোগীও পেলাম। ওল্ড জুরিপাড়ায় একটা বাড়ির অংশ ভাড়া নিলাম এবং বন্ধুদের পরামর্শে অবস্থার পরিবর্তনের জন্য আমি নিউগেট স্ট্রিটের হুঁশিয়ারি ব্যবসায়ী মিস্টার এডমন্ড বার্টসের মেজ মেয়ে মিস ম্যারি বার্টনকে বিয়ে করে যৌতুকস্বরূপ 400 পাউন্ড পেলাম। কিন্তু দুঃখের বিষয় যে আমার সেই কল্যাণকামী মনিব মিস্টার বেটস 2 বছর পরে মারা গেলেন। আমার পরিচিত সংখ্যা বেশি না থাকায় আমার ব্যবসায়ে ভাটা পড়তে আরম্ভ করল। তাছাড়া আমার সমব্যবসায়ীদের কুনীতি অনুসরণ করতে আমার বিবেকে বাধল। অতএব আমি আমার স্ত্রীর সঙ্গে এবং কয়েকজন পরিচিতের সঙ্গে পরামর্শ করে আবার সমুদ্রযাত্রায় যাওয়ার স্থির করলাম। আমি পরপর 2টো জাহাজে সার্জন ছিলাম এবং 6 বছর ধরে ইস্ট এবং ওয়েস্ট ইন্ডিজে কয়েকবার সমুদ্রযাত্রার ফলে কিছু অর্থ সঞ্চয় করেছিলাম। অবসর সময়ে আমি প্রাচীন ও আধুনিক লেখকদের ভালো ভালো বই পড়তাম। বইয়ের কোনো অভাব ছিল না। তাছাড়া আমি যখনই কোনো দেশে অবতরণ করতাম, তখনই আমি সেই দেশের ভাষা ও মানুষের আচার ব্যবহার রীতিনীতি আয়ত্ত করতাম। আমার স্মরণশক্তি প্রখর থাকায় এসব শিখতে আমার বেগ পেতে হয়নি। শেষ সমুদ্রযাত্রাটা আমার পক্ষে সৌভাগ্যজনক হয়নি। আমি যেন ক্লান্ত হয়ে পড়লাম। সমুদ্র যেন আর ভালো লাগে না। তাই আমি ঠিক করলাম স্ত্রী ও পরিবার নিয়ে এবার বাড়িতেই থাকা যাক। ওল্ড জুরিপাড়া থেকে আমি ফেটার লেনে উঠে গেলাম এবং সেখান থেকে ওয়াপিং পল্লী। আশা যে এখানে নাবিকদের মধ্যে আমার পেশা ভালো জমবে।
কিন্তু তা হবার নয়। 3 বছর অপেক্ষা করলাম, কিন্তু বরাত ফিরল না। তখন ভাগ্যক্রমে একটা চাকরি জুটে গেল। ক্যাপ্টেন উইলিয়াম রিচার্ড তার অ্যান্টিলোপ জাহাজ নিয়ে সাউথ সি যাচ্ছেন। 1699 সালের 4 মে আমার ব্রিটল থেকে যাত্রা শুরু করলাম এবং গোড়ার দিকে তরতরিয়ে এগিয়ে চললাম। এই সব সমুদ্রে আমাদের সমুদ্র অভিযানের বিবরণী দিয়ে পাঠকদের পীড়িত করা ঠিক হবে না। তবে এইটুকু বলে রাখা ভালো যে ইস্ট ইন্ডিজ পার হবার পর আমরা প্রবল ঝড়ের টানে ভ্যান ডাইমেন আইল্যান্ডের উত্তর পশ্চিম দিকে ভেসে গেলাম। পর্যবেক্ষণ করে দেখা গেল যে আমরা 30 ডিগ্রি অক্ষাংশ অতিক্রম করে দক্ষিণে খানিকটা চলে এসেছি। কঠোর পরিশ্রম আর খারাপ খাদ্য আমাদের 12 জন নাবিকের মৃত্যুর কারণ হলো, আর বাকিরা অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। নভেম্বরে এখানে গ্রীষ্ম আরম্ভ হয়। 5 তারিখে আকাশ কুয়াশাচ্ছন্ন, কিন্তু এরই মধ্যে আমাদের একজন নাবিক জাহাজ থেকে মাত্র 8 কেবল 300 ফুট আন্দাজ দূরে একটা পাহাড় দেখতে পেল। কিন্তু বাতাস এত প্রবল বেগে বইছিল যে পাহাড়টা কিছুতেই এড়ানো গেল না। জাহাজ সজোরে সেই পাহাড়ে ধাক্কা মারল। আমি এবং আরও 5 জন নাবিক সমুদ্রে একটা নৌকো নামাতে পেরেছিলাম, তাই কোনো রকমে একটা বাতাস এসে আমাদের নৌকাটাকে ধাক্কা দিয়ে সব এলোমেলো করে দিল। আমার নৌকোর সঙ্গীদের কি হলো, কিংবা যারা পাহাড়টার ওপর পালাতে পেরেছিল, কিংবা যারা জাহাজে থেকে গিয়েছিল, এদের সকলের ভাগ্যে কি ঘটেছিল আমি কিছুই জানি না। তবে আমার বিশ্বাস তারা সকলেই নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার ভাগ্য অন্যরকম, যে জন্য আমি সাঁতার কেটে বাতাস ও জোয়ারের ধাক্কায় এগিয়ে যেতে পেরেছিলাম। মাঝে মাঝে আমি পানিতে পা ডুবিয়ে পানির গভীরতা জানবার চেষ্টা করছিলাম, কিন্তু তল পাচ্ছিলাম না। অবশেষে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়লাম, হাত পা আর চলছে না। তখনই আমি পায়ের নিচে জমি পেলাম। ইতোমধ্যে ঝড়ও বেশ কমে গেছে, সাগরের গভীরতা কম এখানে। প্রায় মাইলখানেক হেঁটে ডাঙ্গায় উঠলাম। আমার মনে হলো এখন সন্ধ্যা 8টা হবে। ডাঙ্গায় উঠে আধ মাইল খানেক হাঁটলাম, কিন্তু কোনো বাড়ি বা বাসিন্দা চোখে পড়ল না। তবে আমি এতই দুর্বল হয়ে পড়েছিলাম যে সেগুলো আমার নজরেই পড়েনি। আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপর বেশ গরম মনে হচ্ছিল। জাহাজ ছাড়ার আগে আধ ঘন্টা পাইট ব্র্যান্ডিও খেয়েছিলাম। এসব কারণে ঘুমে আমার চোখ জুড়ে আসছিল। আমি ছোট ছোট নরম ঘাসের ওপর শুয়ে পড়লাম। এত গভীরভাবে আমি কখনো ঘুমাইনি। মনে হয় আমি 9 ঘন্টারও বেশি ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন সকাল হয়ে গেছে। আমি উঠবার চেষ্টা করলাম, কিন্তু এ কি, আমি নড়তে পারছি না কেন? কারণটা একটু পরেই বুঝলাম। আমি চিত হয়ে শুয়েছিলাম। আমার 2 হাত ও 2 পা আর মাথার লম্বা চুল কেউ বা কারা জমির সঙ্গে বেশ মজবুত করে বেঁধে দিয়েছে। আমার বুক ও উরুর ওপর দিয়েও বেশ বেড়া দেওয়া হয়েছে। পাশ ফিরতে পারছিলাম না, তাই উপর দিকেই চেয়েছিলাম। রোদ ক্রমশ গরম হচ্ছে, আলো চোখে পীড়া দিচ্ছে। আমাকে নিয়ে কারা বুঝি কিছু বলাবলি করছে, কিন্তু আমি যেভাবে শুয়ে আছি তাতে আকাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। একটু পরে আমার মনে হলো আমার বাঁ পায়ের ওপর কিছু একটা জীবন্ত প্রাণী চলে বেড়াচ্ছে, এবং সেটা আস্তে আস্তে আমার বুকে এসে উঠল এবং প্রায় আমার চিবুকের সামনে এসে থামল। যতটা পারি চোখ নামিয়ে আমি দেখলাম সেটা মনুষ্যাকার একটা প্রাণী, বড়জোর 6 ইঞ্চি লম্বা, হাতে তীর, ধনুক, পিঠে তার রাখবার তৃণীর। ইতোমধ্যে আমি দেখলাম প্রথম ক্ষুদে মানুষটিকে অনুসরণ করে আরও 40 জন এগিয়ে আসছে। আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম এবং এত জোরে চিৎকার করে উঠলাম যে ওরা ভয় পেয়ে পালাতে আরম্ভ করলো। পরে শুনছিলাম যে আমার দেহ থেকে
নিচে লাফাতে গিয়ে কয়েকজন আহত হয়েছিল। যা হোক, একটু পরে তারা আবার ফিরে এলো এবং আমার পুরো মুখখানা দেখবার জন্য একজন সাহস করে এগিয়ে এলো। সে প্রশংসার ভঙ্গিতে দুহাত ও চোখ তুলে পরিষ্কার তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠে বলল, হেকিনা দেগুল। তার সঙ্গীরাও শব্দ দুটি সমস্বরে কয়েকবার উচ্চারণ করল, কিন্তু তার যে কী অর্থ তা আমি জানি না। কি তারা বলতে চাইছে? পাঠকরা বুঝতেই পারছেন আমি বেশ অস্বস্তিতেই সারাক্ষণ শুয়ে আছি। অবশেষে নিজেকে মুক্ত করবার চেষ্টায় আমি বল প্রয়োগ করলাম। ফলে যেসব গোজের সঙ্গে সরু দড়ি দিয়ে ওরা আমাকে আষ্টে পিষ্টে বেঁধেছিল সেগুলো মাটি থেকে পটাপট উঠে গেল, দড়িও ছিঁড়ল। বাঁ হাতটা আগে মুক্ত করলাম। এবার বুঝলাম ওরা আমাকে কিভাবে বেঁধেছে, কিন্তু মাথা তুলতে পারছি না। বাঁদিকের চুলগুলো কোথাও আটকাচ্ছে। তবুও জোরে একটা ঝাঁকুনি দিলাম। বেশ আঘাত লাগলো, কিন্তু উপায় কি? যা হোক, মাথাটা এখন ইঞ্চি দুয়েক ঘোরাতে পারলাম। তাদের একটাকেও ধরবার আগেই তারা আবার পালিয়ে গেল এবং এবারও আগের মতো সমস্বরে চিৎকার করতে লাগলো। চিৎকার থামবার পর শুনলাম একজন জোরে জোরে বলছে, তোলগো ফেনাক। আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম আমার বাঁ হাতের ওপরের দিকে শখানেক তীর এসে বিঁধল। মনে হলো যেন শত শত সুচ ফুটল। তারপর আমরা ইউরোপে যেমন বোমা ছুঁড়ি, ওরাও সেই রকম আকাশের দিকে কিছু ছুঁড়ল এবং তা ফেটে আমার ওপর কিছু অংশ পড়তে লাগলো। কিন্তু যা পড়ল তা এতই হালকা যে আমি কিছুই অনুভব করলাম না। তীর বৃষ্টি শেষ হলো। আমি ব্যথা অনুভব করছি, বাঁধন খোলবার চেষ্টা করছি। এমন সময় প্রথমবার অপেক্ষা আরও বেশি পরিমাণ এক ঝাঁক তীর এসে আমাকে বিঁধল। এ তীরগুলো আগের চেয়ে বড়। কেউ কেউ আবার ক্ষুদ্র বর্ষা হাতে আমাকে আক্রমণ করল। ভাগ্যক্রমে আমার গায়ে ছিল পুরু রাফ জারকিন, যা ওই বর্ষাগুলো ভেদ করতে পারল না। আমি ভাবলাম এখন চুপচাপ পড়ে থাকায় বুদ্ধিমানের কাজ হবে। রাত্রি পর্যন্ত এইভাবেই থাকব। বাঁ হাতটাও আলগা হয়েছে, অতএব নিজেকে সহজে মুক্ত করতে পারব। আর তারপর এইসব বাসিন্দারা, এরা সবাই যদি এমন ক্ষুদে হয় এবং আরও বড় দল নিয়ে আমাকে আক্রমণ করে, তাহলেও আমি এদের সঙ্গে মোকাবেলা করতে পারব। কিন্তু আমার ভাগ্যে অন্য রকম লেখা ছিল। বাসিন্দারা যখন দেখল আমি চুপচাপ পড়ে আছি, তখন তারাও তীর ছোড়া বন্ধ করলো। কিন্তু কোলাহল বাড়ছে, তাহলে ভিড়ও বাড়ছে। আমার ডান কান থেকে 4 গজ দূরে দুমদাম আওয়াজ শুনতে পেলাম। ঘণ্টাখানিক এই আওয়াজ চলল। লোকজন কাজ করছে। বাঁধন থাকা সত্ত্বেও যতদূর সম্ভব ঘাড় ফেরালাম। কি হচ্ছে দেখা দরকার। আমি দেখলাম জমি থেকে ফুটখানেক উঁচু একটা মঞ্চ তৈরি হচ্ছে। মঞ্চে জনাচার মানুষের জায়গা হতে পারবে। মঞ্চে উঠবার জন্য 2-3টে মইও লাগানো হচ্ছে। মঞ্চে একজন উঠলেন। দেখে মনে হলো কেউকেটা। তিনি আমাকে উদ্দেশ্য করে একটা বক্তৃতা দিলেন, যার এক বর্ণও আমি বুঝলাম না। আমরা বলা উচিত যে সেই কেউকেটা ভদ্রলোক তার বক্তৃতা আরম্ভ করবার পূর্বে 3 বার লাংরো দেহুল শান শব্দগুলো চিৎকার করে বললেন। শব্দ 3টির অর্থ আমাকে পরে বুঝিয়ে দেওয়া হয়েছিল। বলার সঙ্গে সঙ্গে 50 জন বাসিন্দা এসে আমার মাথার ও বাঁ দিকের বাঁধন কেটে দিল। ফলে আমি ডান দিকে মাথা ঘুরিয়ে সেই বক্তাকে দেখতে পেলাম। দেখে মনে হলো মানুষটি আধা বয়সী এবং তার সঙ্গে যে 3 জন মানুষ রয়েছে তাদের চেয়েও লম্বা। 3 জনের মধ্যে একজন তার বালক, ভৃত্য বা পেজ। বক্তার লম্বা কোটের পিছন দিকটা ধরে আছে। ছেলেটা আমার মাঝের আঙ্গুলের চেয়ে একটু লম্বা হবে। আর বাকি 2 জন বক্তার দুপাশে দাঁড়িয়ে আছে, যেন তার রক্ষাকারী। বক্তার সমস্ত বৈশিষ্ট্যগুলোই সুপরিস্পুষ্ট। কখনো নরম, কখনো গরম, কখনো শাসানি, আবার কখনো অনুরোধ।
ভাষা না বুঝলেও কণ্ঠস্বর ও অঙ্গভঙ্গি শুনে ও দেখে বুঝতে অসুবিধে হচ্ছিল না। আমি অত্যন্ত বিনীতভাবে এবং অল্প কথায় জবাব দিলাম। সূর্যের দিকে চেয়ে যেন সূর্যকে সাক্ষী রেখে বাঁ হাত তুলে এবং ডান হাত দিয়ে বারবার আমার মুখ দেখাতে দেখাতে সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে আমি তাকে বোঝাতে চাইলাম যে আমি ক্ষুধা ও তৃষ্ণায় কাতর। সেই জাহাজ ছাড়ার পর থেকে আমার পেটে একটাও দানা পড়েনি। আমি আর দাঁড়াতে পারছি না। হুরগো আমার মনোভাব বেশ ভালো করেই বুঝতে পারলেন। তিনি মঞ্চ থেকে নেমে এসে আদেশ করলেন, আমার দুদিকে মই খাড়া করা হোক। মই খাড়া হতেই কয়েক শত ক্ষুদ্র মানুষ বামন মই বেয়ে উঠতে লাগলো। টুকরি ভর্তি মাংস নিয়ে আমার মুখের দিকে এগিয়ে এলো। সেই সর্বোচ্চ নেতা অর্থাৎ রাজা নাকি আমার বিষয়ে জানতে পেরেই আমার আহারের আয়োজন করেছিলেন। এখন সেই আহার তিনি আমার কাছে পাঠাবার আদেশ দিয়েছেন। খেতে খেতে বুঝতে পারলাম যে বিভিন্ন কয়েক প্রকার প্রাণীর মাংস আমাকে দেওয়া হয়েছে, কিন্তু স্বাদ গ্রহণ করে তাদের চিনতে পারলাম না। মাংসের টুকরোগুলো মাটনের টুকরোর মতো গর্দান, রান ইত্যাদি চেনা যাচ্ছিল, কিন্তু খুবই ক্ষুদ্র। আমি তো একসঙ্গে দুটো তিনটো মুখে পুড়ছিলাম। আর পাউরুটি, সেগুলো আমার বন্দুকের বুলেটের চেয়েও ছোট, তাও একসঙ্গে তিনটে করে গালে পুড়ছিলাম। যত তাড়াতাড়ি পারছিলাম তারা আমার খাবার জুগিয়ে যাচ্ছিল এবং এত দ্রুত সব সাফ হয়ে যেতে তারাও অবাক হয়ে যাচ্ছিল, চোখ বড় বড় করে দেখছিল, হয়তো ভাবছিল কোথা থেকে একটা রাক্ষস এলো। আমার খিদেও পেয়েছিল ভীষণ। তারপর আমি ইশারা করলাম যে আমার কিছু পানীয় চাই। আমার খাওয়ার বহর দেখে ওরা বুঝতে পেরেছিল কি পরিমাণ পানীয় আমার লাগবে। ক্ষুদে হলেও ওদের ছোট্ট মাথায় বুদ্ধি আছে। ওরা ওদের সবচেয়ে বড় পিপে এনে কায়দা করে আমার মুখের কাছে ধরল। আমি তা এক চুমুকেই শেষ করলাম। কতটুকুই বা আর হবে, বড়জোর হাফ পাইট, বেশ সুস্বাদু, অনেকটা বার্গান্ডির মতো। ওরা আরও এক পিপে নিয়ে এলো, তাও শেষ করে আবার আনতে বললাম, কিন্তু ওদের আর মজুদ নেই, ভাড়ার শেষ। ওরা আমার কাণ্ড কারখানা দেখে আনন্দে উল্লসিত। আমার বুকের উপর উঠে নৃত্য আরম্ভ করে দিল এবং আগের মতো হেনিকা দেউল ধ্বনি দিতে লাগলো। ওরা এবার আমাকে ইশারা করে বলল পিপে দুটি ফেলে দিতে। সেই সঙ্গে তারা জনতাকে সতর্ক করে দিল, সরে যাও, সরে যাও, বোরাস মিভোলা বলে তারা চিৎকার করতে লাগলো। জনতা সরে গেল। আমি পিপে দুটোকে আকাশের দিকে ছুঁড়ে দিলাম। তাদের তাই না দেখে সেই কি উল্লাস! আবার তারা হেকিনা দেগুল ধ্বনি দিতে থাকলো। আমার দেহের উপর দিয়ে যখন বামনরা দলে দলে ছোটাছুটি করছিল, আমার তখন ভারী লোভ হচ্ছিল যে গোটা 50 বামনকে ধরে মাটিতে আছাড় মারি। তবে ওরা আমাকে কিছু আঘাত করলেও আমার তো কোনো ক্ষতি হয়নি। তাছাড়া ওদেরও আমি ইঙ্গিতে জানিয়েছি ক্ষতি করার ইচ্ছে আমারও নেই এবং আমি তাদের সম্মান করি। অতএব আমি আমার কুচিন্তা মন থেকে দূর করলাম। তাছাড়া আতিথ্যর মর্যাদা রক্ষা করা উচিত। ওরা ইতোমধ্যেই আমার জন্য প্রচুর ব্যয় করেছে, যথেষ্ট উদারতা দেখিয়েছে। এই ক্ষুদে মানবগুলোর নির্ভীকতার প্রশংসা না করে পারা যায় না। আমার ডান হাত মুক্ত ছিল, ইচ্ছে করলে ওদের প্রচণ্ড আঘাত করতে পারতাম। তথাপি ওরা আমাকে দানব সদৃশ জেনেও নির্ভয়ে আমার দেহের উপরে হেঁটে চলে বেরিয়েছে। কিছুক্ষণ পরে যখন তারা বুঝল যে আমি আর মাংস খেতে চাইছি না, তখন আমার কাছে মহামান্য সম্রাট প্রেরিত একজন উচ্চপদস্থ রাজকর্মচারী এলেন। তিনি আমার ডান পায়ের দিকে থেকে উঠে আমার দেহের উপর দিয়ে বরাবর হেঁটে আমার মুখের কাছে এলেন, সঙ্গে অবশ্য 12 জন অনুচর। তারপর তিনি সিলমোহর আঙ্কিত একটি পরিচয়পত্র আমার চোখের সামনে আন্দোলিত করতে করতে এবং কোনো রকম রাগ প্রকাশ না করে প্রায় 10 মিনিট ধরে বক্তৃতা দিলেন। ভাষা না বুঝলেও এবং কোনো ঝাঁজ না থাকলেও
তিনি যা বললেন বেশ জোরের সঙ্গেই বললেন এবং কথা বলার সময় মাঝে মাঝে সামনের দিকে আঙ্গুল দেখাতে লাগলেন। যেদিকে আঙ্গুল দেখাচ্ছিলেন পরে জেনেছিলাম সেদিকে আছে রাজধানী, প্রায় আধ মাইল দূরে। সপরিষদ সম্রাটের ইচ্ছা যে আমাকে রাজধানীতে নিয়ে যাওয়া হবে। তার কথা শেষ হতে আমি উত্তরে কিছু বললাম। অবশ্য আমার ভাষা তারা বুঝলেন না। তারপর আমি সাবধানে আমার মুক্ত হাত তুললাম, যাতে নাকি সেই রাজকর্মচারী ও তার অনুচরদের দেহে আঘাত না লাগে, এবং আমার শরীরের বন্ধন দেখিয়ে ইশারায় বোঝালাম যে আমাকে বন্ধনমুক্ত করা হোক। তার পরবর্তী ভঙ্গি দেখে বুঝলাম যে তিনি আমার কথা বুঝেছেন, কিন্তু ঘাড় নেড়ে জানালেন আমাকে মুক্তি দেওয়া হবে না, আমাকে বন্দি করেই রাজধানীতে নিয়ে যাওয়া হবে। তারপরে আমাকে ইশারায় জানালেন যে আমাকে যথেষ্ট খাদ্য ও পানীয় দেওয়া আছে এবং ভালো ব্যবহারও আমার সঙ্গে করা হবে। বন্দি করা হবে? ভালো লাগলো না। ভাবলাম বাঁধন ছিঁড়ে ফেলি, কিন্তু তখনই মনে পড়ল খুদে বামনদের সূচের মতো ধারালো তীর তখনও আমার মুখে ও অন্যত্র বেশ কয়েকটা বিঁধে রয়েছে। যেখানে বিঁধেছিল সে জায়গাগুলো তখনও জ্বালা করছে। এখন ওরা দলে আরও ভারী। আমি বাঁধন ছিঁড়তে গেলেই ঝাঁকে ঝাঁকে তীর বর্ষণ হবে। তখন আমি ইশারা করে জানালাম ওরা আমাকে নিয়ে যা ইচ্ছা করতে পারে। আমার ইঙ্গিত বুঝতে পেরে সৌজন্য প্রকাশ করে এবং হাসি মুখে অনুচরসহ ভুর্গ নেমে গেল। একটু পরেই আমি খুব গোলমাল শুনলাম এবং একটা কথা পেপ্লম সেলান বারবার শোনা যেতে লাগলো। আমার বাঁ দিকে অনেক মানুষ এসে আমার বাঁধনগুলো তাড়াতাড়ি খুলে দিল, ফলে আমি ডান পাশে ফিরতে পারলাম এবং অনেকক্ষণ যাবৎ আটকে রাখা মূত্রত্যাগ করতে লাগলাম। এই দৃশ্য দেখে এবং মূত্র বন্যাস্রোতে ভেসে যাবার আতঙ্কে ক্ষুদে মানুষগুলো ইতস্তত ছিটকে পড়ল। ইতোমধ্যে তারা আমার মুখে ও হাতে তীর লাগা আহত স্থানগুলোতে সুগন্ধি একটা মলম লাগিয়ে দিয়েছিল, যার ফলে আমার সকল জ্বালা যন্ত্রণার উপশম হয়েছিল। ওরা আমাকে পর্যাপ্ত আহার ও পানীয় দিয়েছিল, পেট ভরে খেয়েছি। এখন যন্ত্রণার উপশম ফলে আমি ঘুমিয়ে পড়লাম। আমি প্রায় আধ ঘন্টা ঘুমিয়েছিলাম এবং পরে শুনেছিলাম যে সম্রাটের আদেশে রাজ চিকিৎসক মদের পিপেতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন, আমি অনুমান করলাম যে আমি দ্বীপে পা দেওয়ার পর ঘুমিয়ে থাকার সময় কোনো দূত মারফত সম্রাট খবর পেয়ে গিয়েছিলেন। সম্রাট তখন মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করে আমাকে বেঁধে ফেলার হুকুম দেন এবং কিভাবে বাধা হয়েছিল তাও আমি আগে বলেছি। তখন এও স্থির করা হয় যে আমার জন্য প্রচুর পরিমাণে খাদ্য ও পানীয় পাঠানো হবে এবং রাজধানীতে আমাকে বয়ে নিয়ে যাবার জন্য একটা কোনো মেশিন তৈরি করা হবে। সিদ্ধান্তটি দুঃসাহসিক ও বিপজ্জনক মনে হতে পারে, তবে আমার বিশ্বাস যে এমন একটা অবস্থায় ইউরোপের কোনো রাজা এমন আয়োজন করতেন না। আমার মতে এরা যা করেছে তা বিবেচনাপ্রসূত ও উদার, কারণ আমি যখন ঘুমিয়েছিলাম তখন ওরা তীর ছুঁড়ে ও বর্ষার আঘাত করে আমাকে হত্যা করবার চেষ্টা করতে পারত। তাহলে প্রথম আঘাতে আমার নিদ্রাভঙ্গ হতো এবং ক্রোধান্বিত হয়ে আমি বল প্রয়োগ করে আমার বাঁধন ছিঁড়ে ওদের হত্যা করতে পারতাম। ওরা বাধা দিতে পারত না, আমার দশাও আশা করতে পারত না। এই ক্ষুদে মানুষগুলো গণিতবিদ্যায় পারদর্শী এবং সম্রাটের কাছ থেকে উৎসাহ পেয়ে ওরা যথেষ্ট কারিগরি জ্ঞান আয়ত্ত করেছে। গাছের গুঁড়ি ও ভারী ওজন বইবার জন্য রাজকুমার কয়েকটা মেশিনের চাকা বসিয়েছে। বনে যেখানে উপযুক্ত কাঠ পাওয়া যায় সেখানে বড় বড় যুদ্ধজাহাজ তৈরি করেছে, যার মধ্যে কয়েকটা 9 ফুট লম্বা। তারপর সেগুলো ওই চাকাওয়ালা ইঞ্জিনে চড়িয়ে 300-400 গজ দূরে সমুদ্র নিয়ে গেছে। সর্বাপেক্ষা বড় ইঞ্জিন তৈরি করবার জন্য তারা অবিলম্বে 500 ছুতোর ও ইঞ্জিনিয়ার কাজে লাগিয়ে দিল। কাঠের একটা ফ্রেম তৈরি হলো 7 ফুট লম্বা,
4 ফুট চওড়া, মাটি থেকে 3 ইঞ্চি উঁচু, যাতে 22টা চাকা লাগানো হলো। আমি দ্বীপে পৌঁছাবার 4 ঘন্টা পরেই এটির নির্মাণ কার্য আরম্ভ হয়েছিল। একটু আগে যে গোলমাল শুনেছিলাম তা হলো ওই ইঞ্জিনটির আগমন। আমার পাশেই ওটি সমান্তরালভাবে রাখা হলো, কিন্তু মূল সমস্যাটা হলো আমাকে সেই যানটির ওপর তোলা। এজন্য 1 ফুট লম্বা 80টা খুঁটি পোতা হলো। ওদের মান অনুযায়ী মোটা দড়ির ডগায় হুক লাগানো হলো আমার গলায়। হাতে, বুকে, পায়ে ব্যান্ডেজ বাঁধা হলো। সেই ব্যান্ডেজে হুক আটকে আমাকে তোলা হবে আর কি। খুঁটির মাথায় এবার চাকা লাগানো হলো। তারপর হুকগুলো ব্যান্ডেজে আটকে 900 জন পালোয়ান হেইয়ো হেইয়ো করে প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আমাকে সেই গাড়িতে তুলে আষ্টে পিষ্টে বাঁধল। এই কাজটা করা হয়েছিল যখন আমি সুরার সঙ্গে মেশানো সেই ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে অচেতন ছিলাম। সম্রাটের সবচেয়ে বড় 1500টি ঘোড়া, যেগুলোর উচ্চতা প্রায় 4.5 ইঞ্চি, সেই গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। তারপর টানতে টানতে 1/2 মাইল দূরে আমাকে রাজধানীতে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের যাত্রা আরম্ভ হওয়ার 4 ঘন্টা পরে একটা মজার দুর্ঘটনার ফলে আমার ঘুম ভেঙে গেল। পথে গাড়ি বিকল হয়ে যাওয়ায় মেরামতের জন্য থামানো হয়েছিল। সেই সময়ে আমি কেমন করে ঘুমোচ্ছি তা দেখবার জন্য কৌতূহল দমন করতে না পেরে 2-3টি স্থানীয় ছোকরা গাড়ির ওপর উঠে পড়ে। তারপর আমার গায়ের ওপর দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার মুখের উপর এসে ওঠে। তাদের মধ্যে একজন বুঝি ছিল রক্ষীদের হাবিলদার। সে আমার নাকের ভেতর তার বর্ষার অর্ধেকটা ঢুকিয়ে দেয়, ফলে আমার নাকে সুড়সুড়ি লাগে এবং আমি সজোরে ও সশব্দে এমন হাঁচি দেই যে ওরা উড়ে যায়। আমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণটা আমি 3 সপ্তাহ পরে জানতে পেরেছিলাম। বাকি সময়টা দীর্ঘ যাত্রা। এরপর রাত্রি হলো। বিশ্রাম নেবার জন্য এক জায়গায় থামা হলো। আমার দুদিকে 500 রক্ষী, তাদের অর্ধেকের হাতে তীরধনুক। আমি নড়বার চেষ্টা করলেই আমাকে তীরবিদ্ধ করা হবে। পরদিন সকালে আবার যাত্রা এবং দুপুর নাগাদ নগর তোরণের 200 গজের মধ্যে এসে পৌঁছালাম। আমাদের সঙ্গে মিলিত হবার জন্য সভাসদসহ সম্রাট স্বয়ং এসেছেন, কিন্তু তার মন্ত্রীরা তাকে কিছুতেই আমার শরীরের ওপর উঠতে দেবেন না। কে জানে যদি তার কিছু বিপদ ঘটে। আমার গাড়ি যেখানে থামলো তার কাছে ছিল একটি প্রাচীন মন্দির। রাজা রাজত্বের সবচেয়ে বড় এই মন্দির। কিছুদিন পূর্বে এই মন্দিরে একটি অস্বাভাবিক হত্যাকাণ্ড হয়েছিল, সেজন্য মন্দিরটি কলুষিত বলে বিবেচিত হয়। মন্দির থেকে সমস্ত রত্ন ও অলংকার এবং আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছিল এবং মন্দিরটি বর্তমানে অন্য সাধারণ কাজে ব্যবহৃত হতো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে, আর এরকম মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন এবং ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।